जाने कैसे फिर से नैना भरे, समझे थे हम गम है खत्म दिल ही ना माने, फिर से नैना भरे, समझे थे हम गम है खत्म दिल। Sometimes the best endings begin with the calmest mornings. সিকিম সিরিজের লাস্ট চ্যাপ্টার শুরু হচ্ছে একদম অন্যরকম একটা ফিলিং নিয়ে। মেঘের ভেতরে ঘুম ভাঙা পাহাড়ের নিঃশব্দ সকাল আর হাতে এক কাপ গরম লিকার চা। ব্রেকফাস্টে আমরা পেয়ে গেছি হচ্ছে লুচি, তার সাথে রয়েছে সুন্দর একটা আলুর তরকারি কালো জিরে ফোড়ন দিয়ে, ভীষণ সুন্দর। আর তার সাথে বয়েলড এগ। কিছুক্ষণ আগে আমরা পেস্ট্রি খেয়েছি, যেটা পড়ে রয়েছে। চলো তো তাড়াতাড়ি করে সেরে নেওয়া যাক হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। সো আজকে আমরা সকালবেলার শুরুটা এরকমভাবে করেছি, প্রকৃতির মাঝে একটা অসাধারণ জায়গায় রয়েছি আমরা, একটা ছোট্ট গ্রাম দাওয়াই পানি। তো এই গ্রামটার নাম দাওয়াই পানি কেন, তো সেটা একটা স্টোরি আছে এর পিছনে। দার্জিলিংয়ের একটা ছোট্ট পিসফুল গ্রাম দাওয়াই পানি। কথিত আছে ইন্ডিপেন্ডেন্সের অনেক আগে এক ইংরেজ ভদ্রলোক এখানকার একটা চা বাগানে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘকাল ধরে একটা স্কিন ডিজিজে ভুগছিলেন এবং কোনো ওষুধেই কাজ হচ্ছিল না। তখন একদিন চা বাগানে যাওয়া আসার পথে একটা ছোট ঝর্ণা পড়তো। সেই ঝর্ণার জল তার গায়ে লাগতো এবং তিনি কয়েকদিন পর লক্ষ্য করেন তার যে স্কিন ডিজিজটা ছিল সেটা আস্তে আস্তে হিল হচ্ছে, এবং তিনি অবাক হয়ে সেই জলের নমুনা ল্যাবে পাঠান পরীক্ষার জন্য। অ্যান্ড রেজাল্টে দেখা গেছে যে সেই জলে প্রচুর পরিমাণে খনিজ উপাদান সমৃদ্ধ ছিল। তারপর থেকেই এই গ্রামের নাম হয়ে গেছে মিনারেল স্প্রিং বস্তি বা দাওয়াই পানি নামে পরিচিত। দাওয়াই মানে ওষুধ আর পানি মানে জল, অর্থাৎ যে জল ওষুধের মতো কাজ করে। হোমস্টেটার নাম কি? রোভার স্টে। সো এই রোভার স্টেটা হচ্ছে পাহাড়ের ধার কেটে কেটে মানে হোমস্টেটা বানানো। অ্যান্ড এই দিকটায় দেখতে পাচ্ছি নিচটা দেখো কত সুন্দর সুন্দর গাছ লাগানো, ভীষণ সুন্দর এখানে ফ্লাওয়ার লাগানো। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের রুম, যেটা আমি লাইট আছে দেখিনি, এখন একটু মেসি হয়ে আছে। মানে সুন্দর একটা ফ্ল্যাগ লাগানো রয়েছে। এই সকালবেলা মানে এই রুমে থাকলে যদি পর্দা কেউ খুলে রাখে তাহলে তোমাদের এমনি ঘুম ভেঙে যাবে, জাস্ট সানলাইটে, এতটা সুন্দর সানলাইটটা পড়ে। এখন একটু বেলা হয়ে গেছে, যার জন্য সানলাইটটা আস্তে আস্তে ওই দিকটায় চলে যাচ্ছে। ওইদিকে অনেকগুলো হোমস্টে আছে, তো আমরা ভাবছি এখান থেকে একটু ট্রেকিং করে যাবো আশেপাশে যে জায়গা আছে সেগুলো দেখার জন্য। সো দেখতে থাকো, হাঁটতে থাকি, দেখি একটা ভিউ পয়েন্ট আছে এদিকে, তো ওই ভিউ পয়েন্টটায় যাবো আমরা একটু ট্রেক করে। এইরকম এখানে আর একটা হোমস্টে, অন্যান্য হোমস্টে সব পাশাপাশি, আর এরা এত ফ্রেন্ডলি। একটা হোমস্টেতে থাকাকালীন অন্য হোমস্টেতে তুমি যদি যাও তাহলে কেউ কিছু অবজেকশন করবে না, মানে তুমি ঘুরে দেখে আসতে পারো, দেখাতে পারো, ভিডিও করতে পারো, খুব সুন্দর। হ্যাঁ দেখো সানলাইটে কি পড়েছে। দাওয়াই পানির গভীর জঙ্গলে আমাদের আনপ্ল্যান্ড ট্রেকিং স্টার্ট হয়ে গেলেও আমরা কিন্তু কোনো রাস্তাঘাট চিনতাম না। তো তখনই আমাদের সাথে দেখা হলো এই কিউট ডগিটার। পাহাড়ে ঘুরতে গেলে সবসময় কোনো না কোনো ফারি ফ্রেন্ড আমাদের গাইড হয়ে যায়। ও যেন ঠিক কম্পাসের মতো কাজ করছিল। কালকে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের সাথে একটা ইনসিডেন্ট হয়েছে, মানে একটু খুব প্রবলেমে পড়ে গেছিলাম, তার জন্য মানে আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা দাওয়াই পানি ছিল, তো সেখানে ঢুকতে দেরি হয়ে গেছিলো। তো আমরা জঙ্গলে এখন ট্রেকিং করছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই স্টোরিটা কী হয়েছিল। তো আগের দিনকে আমাদের যে এই যে দাওয়াই পানিতে আমরা যে হোমস্টেটায় রয়েছি সেটা হচ্ছে ভুটিয়া গাঁও টাইপ, মানে এটার নাম হচ্ছে ভুটিয়া গাঁও। তো ভুটিয়া বস্তি আমরা যে জায়গাটায় রয়েছি, তো এই ভুটিয়া বস্তির তা একটু পাহাড়ের আরও উপরে, ঠিক আছে, যেটা নর্মাল রোডওয়েজ হয় সেই রকম না, একটুখানি মানে এবড়ো খেবড়ো রোডওয়েজ, ঠিক আছে। তো এই বস্তিটার আসার জন্য যে লোকেশনটা সেটা এখানের লোক আমাদের পাঠিয়েছিল। অ্যান্ড আমরা সেটা দেখেই আসছিলাম ন্যাচারালি। অ্যান্ড আমাদের যে গাড়িটা ছিল, আমরা যেহেতু সিকিম থেকে আসছিলাম, তো সেটা পেলিংয়ের গাড়ি ছিল, সিকিমের গাড়ি। তো উনি এখানে রোড অবভিয়াসলি চিনবে না। গুগল ম্যাপে আমরা আসছিলাম, অ্যান্ড হঠাৎ করে আমাদের ফোনে
ফোনে দুটো ফোনে কোনোটা দুটো ফোনে, আমার ফোনটা তো ভিডিও করতে করতে সুইচ অফ হয়ে গেছে। কি সিচুয়েশন হয়েছিল, আমার ফোনে 8% চার্জ ছিল, হুট করে যখন আমাদের ঢুকতে মোটামুটি ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিট মতো বাকি, হুট করে আমার ফোনে সুইচ অফ হয়ে যায়। হ্যাঁ, ঠিক মানে আছে, হঠাৎ 1% চার্জ দেখায়, তারপর জাস্ট সুইচ ড্রপ ডাউন হয়ে যায়, মানে ব্যাটারি পুরো কি বলবো ড্রেন হয়ে যায়। তো আমি জানি না জঙ্গলের কোনো কিছু প্রবলেম বা জঙ্গলে এরকম কিছু থাকে কিনা। তোমরা জানো যে ব্যাটারি ড্রেন কখন হয়। সো আই ডোন্ট নো দ্য রিজন যে কীভাবে হলো। আমার ফোনে তো আগেই সুইচ অফ হয়ে গেছে, আমার ফোন 5% চার্জেও অনেকক্ষণ চলে। আমরা এমন একটা রাস্তায় ঢুকে পড়ি যেই রাস্তাটা মানে অন্যই একটা রাস্তা, তো সেই রাস্তাটায় আমাদের যাওয়ার কথা ছিল না। তারপর যে ড্রাইভার দাদা ছিল, তো সে আমাদের বলে যে কন্ট্যাক্ট করতে ওনার সাথে। অ্যান্ড আনফর্চুনেটলি স্টেটার যিনি ওনার, তার নাম্বারটা ওর ফোনেই ছিল। অ্যান্ড ওর ফোন ডেড, আমার ফোনও ডেড, তো কন্ট্যাক্টও করা যাচ্ছে না। কিছুক্ষণ পর আমাদের মাথায় আসে যে আমরা বোধহয় ভুল রাস্তায় যাচ্ছি। আমাদের তখন কি হয়, মানে ড্রাইভার যিনি ছিলেন উনি গাড়িটা ব্যাক করেন কি মনে হয়। ড্রাইভার দাদার কাছে চার্জার ছিল ভাগ্যিস, তো গাড়ির চার্জারে অল্প চার্জ করে তারপর ওই ওনার সাথে কন্ট্যাক্ট করি, আমাদের হোমস্টের যে ওনার, তার সাথে কন্ট্যাক্ট করে তারপর আমরা কোনো মতে এখানে আসি। অ্যান্ড তোমাদেরকে দেখাচ্ছি, মানে এই রাস্তাগুলো এতটাই এবড়ো খেবড়ো। যে গলিটা দিয়ে ঢুকেছিলাম সেটা এটার থেকেও ছোট। অ্যান্ড এই জায়গাটার মধ্যে গাড়ি ব্যাক করানো, ক্যান ইউ ইম্যাজিন যে মানে এই রাস্তার মধ্যে যদি গাড়ি ব্যাক করাতে হয় কতটা রিস্কি। যদি পিছনে একটা চুলও মানে পিছনে চলে যেতাম তাহলে আমরা পুরো খাদে। দেখে আসবি নিচে। আমরা দাওয়াই পানি ছেড়ে এখন যাচ্ছি দার্জিলিং এর উদ্দেশ্যে। তো হ্যাঁ, যে ও আমাদের বাই করতে এসছে, চলো এখন অনেকটা। তো ওইখানে আমাদের ক্যাব দাঁড়িয়ে আছে। হ্যাঁ চলো যাওয়া যাক। সো দেখা হচ্ছে, বাই, দেখা হচ্ছে দার্জিলিংয়ে গিয়ে। চলো। সব শুরুরই একটা শেষ থাকে, আর এবার আমাদের দাওয়াই পানিকে বিদায় জানানোর পালা। ফির আয়েঙ্গে, বহুত আচ্ছা লাগা। এতদিন গ্রাম্য পরিবেশের শান্ত নির্জনতা ছেড়ে শহরমুখো হতে মনটা যেন একটু বেশি ভার হয়ে যাচ্ছে। অনেকেই পাহাড়ের শহর পছন্দ করো, কিন্তু কেন জানি না আমার কাছে সবসময় শহরের থেকে এই ছোট ছোট গ্রামগুলো অনেক বেশি প্রিয়। তাই স্মৃতিগুলোকে ব্যাগে গুছিয়ে নিয়ে আমরা রওনা দিলাম পাহাড়ের রানীর উদ্দেশ্যে। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল সেন্ট্রাল হেরিটেজ রিসর্ট অ্যান্ড স্পা। পাহাড়ের রানীর বুকে এটা একটা হেরিটেজ প্রপার্টি। রিসেপশন থেকে শুরু করে এখানকার প্রত্যেকটা কোণায় যেন ব্রিটিশ আমলের সেই ভিন্টেজ চার্ম মিশে আছে। রুমের চাবি হাতে নিয়ে আমরা আমাদের রুমের দিকে এগিয়ে গেলাম। দরজাটা খুলেই জাস্ট থমকে যেতে হয় আমাদের। দ্য ইন্টেরিয়ার ইজ অ্যাবসলিউটলি স্টানিং। মানে আমি ঠিক যেমনটা ভেবেছিলাম রুমটা তার থেকেও অনেক বেশি ক্লাসিয়ার অ্যাস্থেটিক। তবে এই রুমটার শো স্টপার ছিল এর ব্যালকনি। রুম থেকে বেরোলেই জাস্ট কয়েক ধাপ ওপরে এই বিশাল ব্যালকনি। দিস ব্যালকনি ইজ এভরিথিং। এখান থেকে পুরো দার্জিলিং শহর আর কাঞ্চনজঙ্ঘার একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়। যদিও আজকে ভাগ্যটা খুব একটা সহায় নয়, তাই ওয়েদার একদম মেঘলা। ইচ্ছে ছিল ব্যালকনি থেকে এই কাঞ্চনজঙ্ঘার রেঞ্জেস তোমাদের দেখাবো, বাট সেটা আর হলো না। তারপর আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছিলো অ্যান্ড আমরা চলে গেছিলাম এখানের ফেমাস রেস্টুরেন্ট কোঙ্গাতে। এখানে সব থেকে ইন্টারেস্টিং পার্ট, এখানে তোমরা যা অর্ডার করবে সেটা এদের নোটপ্যাডে লিখে দিতে হয়। আমরা অর্ডার করছিলাম এখানের ফেমাস চিকেন গ্লাস নুডলস, চিকেন ঘাতক স্যুপ আর চিকেন স্টিম মোমো, তার সাথে কোকো অর্ডার করেছিলাম। অ্যান্ড লিটারেলি আমরা এত খেয়ে ফেলেছি যে আর পেটে একটুও জায়গা ছিল না। বাট স্টিল যখন ফিরছিলাম ক্যাভেন্ডার্স দেখে আমি বলেছি আমার হাজব্যান্ডকে এখানকার সফটি ট্রাই করাবো, জাস্ট বিকজ আমি আগেও এখানে সফটি খেয়েছি অ্যান্ড ইটস অ্যামেজিং। লাঞ্চে গেছিলাম, লাঞ্চ আর স্ন্যাক্স একসাথে করে ফেলেছি, মানে এত দেরি হয়ে গেছিলো লাঞ্চ। তো এখন আমরা হচ্ছে দেখো এখান থেকে ভিউ দেখো। এই তো কেবিনটা রে। হ্যাঁ এটাই তো কেভেন্ডার্স। এটা কেভেন্ডার্স না, বাট পিছনটা হ্যাঁ যাই হোক। সো এইটা হচ্ছে আমাদের হোটেল, রাত্রেবেলার ভিউ। আমাদের রুম নাম্বার 305। চলো এখন আমরা ড্রেস চেঞ্জ করতে এসেছি একটু। এবার আমরা বিকেলে আবার ম্যাল রোডে যাবো রাত্রে ডিনার করতে। আমরা এখন স্ন্যাক্স করে আসলাম, দুপুরে লাঞ্চ করলাম,
অ্যান্ড সফটি খেলাম, তোমরা দেখিয়েছো। এবার যাবো হচ্ছে একটু রেডি হয়ে মালে কিছু শপিং বগেরা কি করবো দেখি। সো এই রুম থেকে আমাদের ব্যালকানিতে আবার যাওয়া যাক, নাইট ভিউ দেখি এখান থেকে। চলো গাইস, এখান থেকে ফুল দার্জিলিংয়ের নাইট ভিউ তোমরা পেয়ে যাবে আমাদের রুম থেকে। দিস ইজ দ্য ভিউ। নিচে রোড আছে, মেইন রোড, একদম ম্যালের সামনে হচ্ছে আমাদের হোটেল। সন্ধেবেলা আমরা চলে গেছিলাম গ্লিনারিজের ফেমাস আসাম টি ট্রাই করতে। টি পট থেকে যখন ধোয়া ওঠা গরম চা কাপে ঢালছিলাম, সেই অ্যারোমাটা জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল। পাহাড়ি ঠান্ডায় গ্লিনারিজের মতো একটা জায়গায় বসে গরম চায়ের কাপে চুমুক দেওয়া যে কি স্যাটিসফাইং, সেটা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। গ্লিনারিজের এই কজি কর্নারে বসে আমাদের সন্ধেটা জাস্ট অসাধারণ ছিল। অ্যান্ড তারপর আমরা চলে গেছিলাম কেকের কাউন্টারে, অ্যান্ড সেখান থেকে নিয়েছিলাম ফ্রেঞ্চ পেস্ট্রি চকলেট এক্লেয়ার। গ্লিনারিজে আসলে যে জিনিসটা আমার সবথেকে ভালো লাগে সেটা হলো এখানকার অ্যাম্বিয়েন্স। ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর একটা সফট মিউজিক বাজছিল, যা পুরো অ্যাম্বিয়েন্সটাকে এক নিমেষেই কাম করে দিয়েছিল। ডেকোরেশন আর লাইটিং সব মিলিয়ে এখানকার অ্যাম্বিয়েন্সটা সত্যি অসাধারণ। কাউন্টারে সাজানো প্রত্যেকটা পেস্ট্রি আর কেক দেখে মনে হচ্ছিল একটা করে সবকটাই ট্রাই করি। কিন্তু প্রবলেম হলো আমরা লাঞ্চটা এতই লেটে করেছিলাম অ্যান্ড এতটাই হেভি করেছিলাম যে পেটে একদমই জায়গা ছিল না। তবে গ্লিনারিসে এসে কিছু না খাওয়া মানে তো একটা বড় কিছু মিস করা। তাই পেটে জায়গা না থাকলেও লোভ সামলাতে না পেরে আমরা এখানের চকলেট এক্লেয়ারটা নিয়েছিলাম, কারণ আমরা জানতাম এটা ট্রাই না করলে পরে ভীষণই আক্ষেপ হতো। আর বিশ্বাস করো, প্রথম কামড়টা দেওয়ার পরেই মনে হলো সিদ্ধান্তটা একদম পারফেক্টই ছিল। গ্লিনারিস থেকে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম দার্জিলিংয়ের সেই ঐতিহাসিক জায়গা ম্যাল রোডের সামনে এই হোপ লেখা জায়গাটাতে। অ্যাকচুয়ালি এটা গ্লিনারিসের বাইরের অংশ। এখানে দাঁড়িয়ে কেউ ছবি তোলেনি এরকম তো কোনো মানুষই এক্সিস্ট করে না। তারপর ম্যাল রোডে কিছুটা সময় কাটিয়ে আমি চলে গেছিলাম ওয়ান অফ মাই ফেভারিট জায়গা, যেটা হচ্ছে গোল্ডেন টিপস। যারা চা ভালোবাসো তাদের কাছে এই দোকানটা ঠিক হেভেনের মতো। দার্জিলিং আসবো আর এখান থেকে চা পাতা নেবো না, সেটা তো হয়ই না। এখানে ফার্স্ট ফ্লাশ, সেকেন্ড ফ্লাশ দু ধরনের চাই আমরা দেখলাম। তো আমরা জানোই যে ফার্স্ট ফ্ল্যাশের চায় সেই হালকা অ্যারোমা, আর সেকেন্ড ফ্ল্যাশের চায় সেই কড়া লিকারের স্বাদ, দুটোই জাস্ট অ্যামেজিং। সো মেইনলি এখানে বাড়ির আর কয়েকজনকে গিফট দেওয়ার জন্য আমরা চা পাতা নিতে এসেছিলাম। তারপর নেওয়ার পরে এক্সপ্লোর করলাম দোকানটার। এখানের স্পেশালি টি পট অ্যান্ড কাপের যে সেকশনটা ছিল কাপ ডিশে, সেটা আমাদের অসাধারণ লেগেছিল। বাট নিয়ে যেতে পারিনি, তার কারণ কলকাতায় নিয়ে যাব এত দূর যদি ভেঙে যায় যাওয়ার পথে, সো সেই জন্য সেই ভয় নিইনি। যারা দার্জিলিং আসছো তারা এই গোল্ডেন টিপসে আসতে কিন্তু একদম ভুলো না, কারণ এখানকার চা পাতা জাস্ট অসাধারণ টেস্ট। শপিং করতে করতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে চলে গেছিলাম ডেকেভাস রেস্টুরেন্টে। আর ওখানে গিয়ে অর্ডার করে নিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন। ঘড়িতে বাজে তখন প্রায় 11:15, আর আমরাই ছিলাম ওদের লাস্ট কাস্টমার। এখানে 10:30টার মধ্যে সব দোকানপাট বন্ধ হয়ে যায়। আমাদের হোটেলে একটা নতুন কিছু দেখলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখানে ভর্তি বোতলগুলো রাখা আছে, যদি কারোর জল শেষ হয়ে যায় এমটি বোতল এখানে রেখে ভর্তি বোতল নিয়ে রুমে চলে যেতে পারে। তাতে কোনো গেস্টদেরও প্রবলেম হবে না, অ্যান্ড যারা স্টাফ রয়েছে তাদেরকেও ডাকতে হবে না আলাদা করে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এখন বাজে হচ্ছে সকাল 8:25। সো এরকম বাইরের ভিউটা। আমাদের প্রথম সকালটা যেন একেবারে অন্যরকম একটা অনুভূতি নিয়ে শুরু হয়েছিল। ঘুম ভাঙতেই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম আমাদের রুমের ব্যালকনিতে। মনে হচ্ছিল শহরটা যেন ধীরে ধীরে মেঘের আড়াল থেকে নিজেকে রিভিল করছে। না কোনো নয়েজ, না কোনো তাড়াহুড়ো, শুধু পাহাড়ি হাওয়া আর দূরে কোথাও ভেসে আসা দার্জিলিংয়ের সকালের শব্দ। সেই বিউটিফুল মর্নিংটা এনজয় করার পর আমরা বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্টের জন্য কুঙ্গার রেস্টুরেন্টে। আমরা বাড়ি গিয়ে আবার রেডি হব, আবার সাইট সিনে যাবো, তাই জন্য যা হোক করে একটা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করতে, কারণ অলরেডি 10টা বেজে গেছে ঘড়িতে। সকাল সকাল চলে এসছে এখানকার সিগনেচার ডিশ চিকেন ঘাতক। বেসিক্যালি এটা একটা ট্র্যাডিশনাল হিমালয়ান স্টাইল চিকেন থুকপা। ব্রেকফাস্ট শেষ করেই আমরা আর দেরি না করে কুইকলি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সাইট সিইংয়ের জন্য। আর আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল জুওলজিক্যাল পার্ক। এই জায়গাটা শুধু জু নয়, বরং হিমালয়ান ওয়াইল্ড লাইফকে খুব কাছ থেকে অনুভব করার একটা ইউনিক এক্সপিরিয়েন্স। লেপার্ড,
রেড পান্ডা, এছাড়াও বিভিন্ন ইউনিক পাখির দেখা মিলল। আর এখানেই ছিল হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট। এই জায়গাটা ঘুরতে ঘুরতে একটা জিনিস বারবার মনে হচ্ছিল যে পাহাড় শুধু একটা ডেস্টিনেশন না, পাহাড় অনেক মানুষের কাছে একটা ইমোশন আর একটা ড্রিম। এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, সেটা ছিল হ্যাপি ভ্যালি টি এস্টেট, দার্জিলিংয়ের একটা ফেমাস টি গার্ডেন। পাহাড়ি রাস্তা পেরিয়ে যখন আমরা টি গার্ডেনের ভেতরে পৌঁছালাম তখন চারপাশের দৃশ্যটা একেবারে পোস্টকার্ড পারফেক্ট ছিল। কেমন লাগছে বল ফার্স্ট টাইম এসে টি গার্ডেনে? দারুণ। তারপর টি গার্ডেনের পাশে থাকা এই চায়ের দোকানটা থেকে আমরা 2 কাপ চা খেলাম, খেয়ে আবার গাড়ি করে তাড়াতাড়ি রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। কিছু জায়গা শুধু সুন্দর হয় না, কিছু জায়গা মানুষকে স্লো ডাউন করতে শেখায়। সো আমরা এখন চলে এসেছি পিস পাগোডাতে। আর এই যে পিছনে হচ্ছে জাপানিজ টেম্পল। সো প্রচণ্ড ঠান্ডা এখানে, বাট সানলাইটটা ভীষণ ভালো লাগছে। সো এরপর আমরা যাব বাতাসে লুপ। সো সবটা তোমাদের দেখাবো, সো দেখতে থাকো। নিচে ছিল এই অসম্ভব সুন্দর দেখতে জাপানিজ টেম্পল, আর ওপরে ওই সাদা মতো যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পিস পাগোডা। সো গাইজ, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এইরকম একটা দারুণ জায়গার পাশ দিয়ে। অ্যাকচুয়ালি আমরা খেতে যাচ্ছি এই সান্তাবান্তা ধাবাতে। এটা বাতাসিয়া লুপ অ্যান্ড দিস ইজ সান্তাবান্তা ধাবা। রাস্তার মাঝখানেই হঠাৎ আমাদের চোখে পড়ে একটা বিউটিফুল রোড সাইড ধাবা, সান্তাবান্তা ধাবা। আর অনেস্টলি জায়গাটা দেখেই আমরা গাড়ি থামাতে বাধ্য হয়েছিলাম। একদম পাহাড়ের ধারে গ্লাস কভার্ড সেই রেস্টুরেন্টটা যেন ক্লাউডের মাঝখানে ভেসে আছে। ভেতরে বসে সামনে তাকালেই দেখা যাচ্ছিল এন্ডলেস মাউন্টেন লেয়ার্স আর দূরে মিলিয়ে যাওয়া পাহাড়ি রোডস। দ্য ভিউ ওয়াজ আনরিয়েল। আর সাথে এই ভিউ দেখতে দেখতে এনজয় করছিলাম আমরা গরম গরম নান আর চিকেন টিক্কা বাটার মশালা। আর আজকের লাস্ট ডেস্টিনেশন বাতাসিয়া লুপের কাম অ্যান্ড সিনেমাটিক টাইম স্পেন্ড করার পর ড্রাইভার দাদাকে বলেছিলাম আমাদের হোটেলে না ড্রপ করে কেভেন্ডার্সের সামনে ড্রপ করতে। অনেস্টলি এখানকার মিল্ক কফি আওয়ার ফেভারিট টিল ডেট। সন্ধ্যার ঠান্ডা হাওয়া, পাহাড়ি অ্যাম্বিয়েন্স আর হাতে 1 কাপ হট কফি। পুরো অ্যাম্বিয়েন্সটা এতটা কজি আর পিসফুল লাগছিল যেন দার্জিলিং তার সবচেয়ে সুন্দর ভার্সনটা আমাদের সামনে স্লোলি রিভিল করেছিল। এরপর আমাদের কিছু পেন্ডিং শপিং ছিল, তাই আমরা চলে গেছিলাম ম্যাল রোডে। আর যেহেতু সেদিন ছিল ভ্যালেন্টাইন্স ডে, তাই আমরা ঠিক করেছিলাম দিনটা এন্ড করব একটা স্পেশাল ডিনার ডেট দিয়ে। সেখান থেকেই আমরা পৌঁছে গেছিলাম গ্লিনারিসে। অনেস্টলি জায়গাটার অ্যাম্বিয়েন্স ছিল অ্যাবসলিউটলি ম্যাজিক্যাল। পুরো রেস্টুরেন্টটা ভ্যালেন্টাইন্স থিমে বিউটিফুলি ডেকোরেট করা ছিল, আর তার সঙ্গে লাইভ কনসার্টের পুরো মিউজিক অ্যাটমসফিয়ারটাকে আরও ড্রিমি করে তুলেছিল। খাবার আসতে একটু দেরি হচ্ছিল, কিন্তু অনেস্টলি সেই অপেক্ষাটাও সামহাউ স্পেশাল হয়ে উঠেছিল। আমরা নিজেদের মধ্যে গল্প, হাসাহাসি আর ছোটো ছোটো মুভমেন্টসগুলোকে এনজয় করছিলাম। আমরা খুব শান্ত করে বসেছিলাম, ভাইবটা এনজয় করছিলাম আর একটু গল্প করছিলাম। মেনু দেখে একটা ইটালিয়ান ডিশ অর্ডার করার প্ল্যান করেছিলাম, বাট বিকজ অফ দ্য হেভি ক্রাউড আনফর্চুনেটলি সেটা অ্যাভেলেবেল ছিল না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমরা রাইস বেসড একটা ডিশ অর্ডার করেছিলাম, কিন্তু সারপ্রাইজিংলি সেই সিম্পল লুকিং ডিশের ফ্লেভার ছিল কমপ্লিটলি ডিফারেন্ট অ্যান্ড কমফর্টিং। ক্রাউড অনেকটাই ছিল, তাই খাবার আসতে সময় লাগছিল, তাই সেই সুযোগেই আমরা উঠে একটু পুরো জায়গাটা এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েছিলাম। আর সত্যি বলতে গ্লিনারিস সেদিন এত সুন্দর করে সাজানো ছিল যে যেদিকেই তাকাচ্ছিলাম মনে হচ্ছিল এভরি কর্নার ওয়াজ পিকচার পারফেক্ট। সফট লাইট, ভ্যালেন্টাইন্স ডেকোরেশন, লাইভ মিউজিক আর পাহাড়ি রাতের ঠান্ডা অ্যাম্বিয়েন্স সব কিছু মিলিয়ে জায়গাটা যেন একটা রোম্যান্টিক মুভি সিনের মতো লাগছিল। গুড মর্নিং গাইস, আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে। আজকে আকাশ ক্লিয়ার এতদিন পর, অ্যান্ড আমাদের রুম থেকে এরকম একটা ভিউ আমি জানি ও তোমাদের দেখিয়েছে, স্টিল আমি দেখালাম। অ্যান্ড সো একটু মন খারাপও লাগছে, জাস্ট বিকজ এত দিন ছিলাম এখানে পাহাড়ে। তো আজকে চলে যাব। আজকে আমাদের রাত 8:05 ট্রেন। অ্যান্ড সো একটু মন খারাপ তো আছে, বাট এখন আমরা খুব এক্সাইটেড জাস্ট বিকজ আমরা এখন কেভেন্ডার্সে ব্রেকফাস্ট করতে গেছি। সো চলো। দার্জিলিংয়ে আমাদের শেষ দিনের সকালটা শুরু হয়েছিল
একদম পারফেক্ট ব্রেকফাস্ট দিয়ে। ব্রেকফাস্টের জন্য আমরা আবারও চলে গেছিলাম ক্যাভেন্ডার্সে। দার্জিলিং এলে ক্যাভেন্ডার্সের ব্রেকফাস্ট এক্সপিরিয়েন্স যেন একেবারেই মিস করা যায় না। আগে থেকেই ঠিক করা ছিল যে আমরা ওখানে গিয়ে ফেমাস হট প্ল্যাটার সসেজ বেকন আর এগ ফ্রাই এর ক্লাসিক কম্বিনেশন অর্ডার করব, আর সেই মতোই অর্ডার করেছিলাম। আর তার সঙ্গে অর্ডার করে দিয়েছিলাম একটা চিকেন সালামি বার্গার আর 2 কাপ হট কফি। আর শেষে কিছু ঠান্ডা খেতে ইচ্ছে করছিল, তাই জন্য অর্ডার করেছিলাম লাইম লেমন সোডা। আর এখানের যা অ্যাম্বিয়েন্স ছিল আর তার সাথে এত সুন্দর ব্রেকফাস্ট, সবটা মিলিয়ে জাস্ট অসাধারণ ড্রিমি লাগছিল। আমরা চেক আউট করে বেরিয়ে গেছি, এখন এসছি আমরা ম্যাল রোডে। অ্যান্ড পিছনে প্রচুর শপস, দেখি কিছু শপিং করা যায় কিনা। সো দেখতে থাকো। যাওয়ার আগে আমরা আরেকবার দার্জিলিংয়ের প্রিয় কিছু ফ্লেভার্সকে একসঙ্গে নিয়ে নিয়েছি। আমাদের ট্রেন যেহেতু রাত 8:05, তাই দুপুরবেলা একটু ভারী লাঞ্চ করে না বেরোলে রাস্তায় খিদে পেয়ে যাবে। ফেরার সময় কুঙ্গার অথেন্টিক টেস্টের মোমো না খেলে চলছিল না, তাই সেটা খেয়েই ধীরে ধীরে শুরু হয়েছিল ফেরার জার্নি। পাহাড়ি রাস্তা পেছনে ফেলে জানলার বাইরে বদলে যেতে থাকা দৃশ্যগুলো দেখতে দেখতে একটা কথাই বারবার মনে হচ্ছিল, sometimes it's not the places we visit that stay with us, it's the memories we create there. দার্জিলিং আমাদের জন্য শুধু একটা ট্রাভেল ডেস্টিনেশন ছিল না, ছিল কিছু বিউটিফুল মেমোরিজ, এন্ডলেস কনভারসেশনস, কাউন্টলেস লাভস আর আনফরগেটেবল মেমোরিজ। আর এই গল্পগুলো নিয়েই আমরা ফিরছিলাম বাড়ির পথে। তোমরা তো দেখলেই যে দার্জিলিংকে টাটা বাই বাই করে আমরা চলে এসছি অলরেডি। এখন আমরা যাচ্ছি কার্শিয়াংয়ের ওপর দিয়ে। আর আমরা একটু জায়গায় দাঁড়িয়েছি চা খেতে। এখানের ভিউটা জাস্ট দেখো, Look at this. অসাধারণ। এখানে চা খেতে দাঁড়িয়েছি, চা খাবো। আচ্ছা, তারপর আবার যাবো কিছুটা পথ। এখান থেকে দার্জিলিং থেকে তো 3 ঘন্টা লাগে যেতে এনজেপি। অ্যান্ড মনটা খারাপ লাগছে। ভিউটা আমি জানি না কতটা ক্যামেরা ঠিকঠাক জাস্টিফাই করছে না। সো ভিউটা অসাধারণ। সো চলো, এইটাই আপডেট। অ্যান্ড তারপর বাড়ির দিকে আমরা চলে যাব। অ্যান্ড নেক্সট আবার যেটা ট্রিপ করবো তোমাদের সাথে শেয়ার করবো। সো চা আসলে তারপর দেখাচ্ছি। বাই। কিন্তু মনটা একটু ছোট্ট অংশ যেন রয়ে গেছিল পাহাড়ের সেই মেঘে ঢাকা শহরটাতে। আর এটাই হয়তো ট্রাভেলিং এর সবচেয়ে সুন্দর দিক। তুমি কোনো জায়গা ছেড়ে চলে আসো, কিন্তু জায়গাটা কখনোই তোমাকে পুরোপুরি ছেড়ে যায় না। আনটিল নেক্সট টাইম দার্জিলিং। তো আমরা এখন গ্রিনারিজ থেকে আমার চিজ কেক খাচ্ছি। প্ল্যাটফর্মে নয়, এটা ওয়েটিং রুম, এসি ওয়েটিং রুমে বসে। সো গ্লিনারিস থেকে নিয়ে আসা চিজ কেকটা খেয়ে নিয়েছিলাম আমরা। অ্যান্ড তারপর এখানে আমিনিয়া থেকে অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি আর তার সাথে মিষ্টি দই। আর এভাবে শেষ হলো আমাদের দার্জিলিংয়ের গল্প। পাহাড় পেছনে রয়ে গেল, কিন্তু স্মৃতিগুলো আমাদের সঙ্গেই ফিরলো।